না, আমরা তো চাইবো যে এমন একটা বাজেট হবে যেটা সাধারণ মানুষের কল্যাণেই হবে এবং বিশেষ করে ভোক্তাদের এখন যে চাপ, উপরে যে চাপ পড়ছে ইনফ্লেশনের কারণে, সেটার দিকেও বাজেট নজর দিবে আমরা আশা করি। বৈশ্বিক পরিস্থিতি এখনো অস্থিতিশীল খানিকটা, তবে যেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি কিন্তু খারাপ করছে না, আগের চেয়ে অনেক ভালো করছে মার্কিন অর্থনীতি। মার্কিন অর্থনীতি ভালো করা মানেই যে সারা বিশ্ব অর্থনীতির যে টালমাটাল অবস্থা হবার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না। তবে মধ্যপ্রাচ্যে যে টেনশন রয়ে গেছে, এখনো রয়ে গেছে, ইসরায়েল এবং ইরানের যে টেনশন, হুথিদের যে আক্রমণ, এইসব কারণে বাণিজ্যের উপরে এক ধরনের চাপ পড়ছে। জাহাজের খরচ বেড়ে গেছে। আমাদের পণ্যগুলো রপ্তানি করি যখন, সেই পণ্য ইউরোপ এবং অন্যান্য পথ ধরে যেতে হয় হুতিদের ভয় এড়ানোর জন্য। ইতোমধ্যে আমাদের একটি জাহাজ তারা ধরে ফেলেছিল এবং তার জন্য যথেষ্ট বেগ পেতে হয়েছে। তো এইসব কারণে হয়তো একটা টেনশনের মধ্যে বাজেটটা দেওয়া হবে। এবারের বাজেটের যেটি সবচেয়ে বড় দিক হওয়া উচিত বলে আমার কাছে মনে হয়, সেটি হলো যে বাজেটটি যেন সমকালীন যে আমাদের অর্থনীতি এবং বৈশ্ব অর্থনীতির যেন বাস্তবতার আলোকে যেন বাজেটটা হয়। অর্থাৎ একটা প্র্যাগমেটিক, বাংলায় যদি বলি প্র্যাগমেটিক বা বাস্তবানুক যেন বাজেট হয়। আমরা এমন কিছু আগে যেমন খুব অ্যাম্বিশাস বাজেট করতাম, উচ্চাভিলাষী বাজেট করতাম, এইবার সেরকম দরকার নেই। এবার বরং মাটির কাছাকাছি থেকে বাজেটটা হওয়া উচিত। আমাদের বাজেটের একটা বড় দিক হবে, সেটি হলো যে এই মুহূর্তে আমরা প্রবৃদ্ধির দিকে অত নজর না দিয়ে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির দিকে বেশি নজর দিব। অর্থাৎ সামষ্টিক অর্থনীতি যেটা আছে এটাকে আরো স্থিতিশীল করা যায় কি করে, এবং এর জন্য আমাদের দরকার হলে আমাদের প্রবৃদ্ধি খানিকটা ছাড় দেওয়া লাগলে আমরা তাও ছাড় দিব। এই জায়গাটাতেও আমাদের শক্তি কোথায় এটা খেয়াল করতে হবে। আমাদের শক্তি কিন্তু কৃষিতে, আমাদের শক্তি রেমিটেন্সে, আমাদের শক্তি এক্সপোর্টে। এই শক্তি যে যেখান থেকে আমরা শক্তি অর্জন করছি এইটার দিকে যেন আমরা নজর রাখি। এক ধরনের চাপ কিন্তু আসতে পারে অর্থনীতিবিদদের কাছ থেকে কিংবা আইএমএফ বা অন্যদের কাছ থেকে, যে খুব তাড়াতাড়ি সব রকমের ক্যাশ ইনসেন্টিভ, সব রপ্তানি খাতে যে সমস্ত সুবিধা, রেমিটেন্স খাতে যে সুবিধা, এগুলো তাড়াতাড়ি উঠিয়ে নেওয়া হোক। আমিও ওঠানোর বিপক্ষে না, কিন্তু সময়টা এখন না। আমরা ধীরে ধীরে এগুলো আস্তে আস্তে সরিয়ে যাব, কারণ 2026 সালে গিয়ে আমাদের ডাব্লিউটিওর আইন অনুযায়ী আমরা একটা কম্পিটিটিভ অর্থনীতি আমরা চালু করব। তো এর আগে এই বছরই কেন সবকিছু করে ফেলতে হবে? যে যাই বলুক না কেন, আমরা যেন এই তাড়াহুড়ো না করি, আমাদের জন্য যেটা ভালো সেটা যেন মনে রাখি, এবং মনে রেখে যেখানে আমাদের সুযোগ দেওয়া দরকার, অর্থাৎ আমাদের ধরো কৃষিতে আমাদের বাড়তি যদি ইনসেন্টিভ দেওয়া লাগে আমরা দেব। এমনকি রপ্তানি খাতেও আমরা গার্মেন্টসকে যে সুবিধাগুলো দিচ্ছি, ক্যাশ ইনসেন্টিভ যদি খানিকটা কমাতে হয় কমাবো, কিন্তু অন্য জায়গাতে বিকল্প সুবিধা দেব। যেমন আমি 5 টাকা ক্যাশ ইনসেন্টিভ কমালাম, আমি 5 টাকা তাহলে আমি ভ্যাট রিবেট দিব। আমি এখানে যদি রেমিটেন্স 10 টাকা কমাই, তাহলে আমি বিকল্প রেমিট এই সুবিধা হিসেবে আমি তাদের জন্য অন্যরকম কতগুলো সুবিধা তৈরি করব। তো যেমন আমি বিদ্যুতের দাম কমিয়ে দিতে পারি আমাদের কারখানাগুলোকে, আমরা তোমার কৃষকের সারের দাম কমিয়ে ফেলতে পারি। এরকম কতগুলো সুবিধা দিয়ে দিয়ে
আমাদের কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অর্থাৎ আমি যেটা বলবার চেষ্টা করছি, আমরা হুট করে কোনো কিছু করব না, ধীরে ধীরে করব এবং আমাদের স্বার্থটা আমরা দেখব। প্রশ্ন উঠতে পারে যে রেমিটেন্স যদি ব্যাংক যে সমস্ত ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছে, সরকার যেটা দিচ্ছে, কালকেই যদি আমি তুলে নেই, একটা যুক্তি হয়তো উঠবে, বলবে যে 117 টাকা যেহেতু ডলারের দাম হয়ে গেছে, আর ইনসেন্টিভ কি দরকার। তা আমি মনে করি না যে এখনো আমাদের রিজার্ভ যথেষ্ট শক্তিশালী হতে পেরেছে, এখনো আমাদের কিন্তু বাড়তি ডলার আসা দরকার বলে আমি মনে করি। সুতরাং বিদ্যমান যে সমস্ত ইনসেন্টিভ আছে, এই ইনসেন্টিভ গুলো আমার মনে হয় আপাতত আরো কিছুদিন রেখে দেওয়া উচিত বলে আমি মনে করি। ইন এডিশন আমরা এটাকে ঠিক মতো হুন্ডিতে টাকা পাঠায় যারা, তাদেরকে ডিসকারেজ করবার জন্য আমরা কিছু নতুন পথের সন্ধান করতে পারি। যেমন যারা রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠাবে, তারা তো ইনসেন্টিভ পাচ্ছেই, কিন্তু তাদেরকে আরো বাড়তি ইনসেন্টিভ হিসেবে ভবিষ্যতে আমরা তাদেরকে পেনশন স্কিমের সুবিধা দেব, তাদের ছেলে মেয়েদেরকে আগে বৃত্তি দেব, তাদের ওই পরিবারের মায়েদের জন্য আমরা অন্যান্য যে ভাতা আছে সেটা দিব, আমাদের যে কম দামে যে খাবার সরবরাহ করি দরকার হলে তাদেরকে আগে দেব। আরেকটা যেটা করতে পারি, আমরা যারা বিদেশে কর্মী হিসেবে যাচ্ছে, তারা সবসময় ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় না, তো একবার পাঠালো না, কিন্তু ফিরে যখন আসবে, দ্বিতীয়বার যখন তারা আবার যাবে, তখন আমরা বিমানবন্দরে জিজ্ঞেস করব যে গত বছর আপনি তো ছিলেন, আপনি কত টাকা ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছেন। যদি সেটা বলে যে না আমি পাঠাই নাই, আমি বলবো তাহলে তো আপনাকে সেই সুবিধাগুলো আর আমরা দিতে পারবো না যে সুবিধাগুলো আমরা দিচ্ছি। 2 নম্বর হলো যে তাদের জন্য এক ধরনের ইনসেন্টিভ তৈরি করা, যে না আপনি এটা করেন, এর যদি আপনি আগামীবার, এইবার না হয় ছেড়ে দিলাম, কিন্তু আগামীবার যদি এই রিপোর্টটা না করেন, আপনাকে আমরা বিদেশেই যেতে দেব না। হ্যাঁ, আরেকটা করতে পারি যে আপনি যদি নিয়মিত ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান, তাহলে আমরা সরকারের পক্ষ থেকে কম দামে আপনার একটা ঘরের জন্য লোনের ব্যবস্থা করব, বা সরকারকে বলবো যে তারা যেন একটা লো ইন্টারেস্টে আবাসন করেন গ্রামের মধ্যে তাদের জন্য। এখন তারা যারা বিদেশে আছে তাদের একটা ভালো ঘর দরকার, বাড়িতে ফিরে এসে একটা বাড়ি ঘর একটু একটু উন্নত মানের চায়। ওদের জন্য যারা সরকারি ভাবে টাকা পাঠায়, তাদের জন্য একটা স্পেশাল প্যাকেজ করব, যে যারা যারা রেমিটেন্স পাঠায় সরকারি ভাবে, তাদের জন্য আমি শুধু ইনসেন্টিভ দেব না, আমি তাদের জন্য একটা বাড়ি করবার সুযোগও দেব লো ইন্টারেস্ট রেটে, এবং তারা তাদের ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা আগে করব অন্যদের চেয়ে। এরকম এরকম কিছু ইনসেন্টিভ, তাদের পেনশন যে অংশগ্রহণ, ওদেরকে বেশি অগ্রাধিকার দিব, এইরকম করে করতে হবে। মানে একটার সাথে আরেকটা মিলিয়ে একটা সামগ্রিক ভাবে করতে হবে। আর বাজেটের এবার যেটা দিক হবে, বাজেট যেন খুব বড় আকারের না হয়। বাজেটের যে বাজেট ডেফিসিট যেটাকে বলি আমরা, অর্থাৎ যেই পরিমাণ আয় করি সেই পরিমাণ ব্যয় করতে হবে। এখন আয় বুঝে ব্যয় না করে, আমার আয় হলো 7.5% জিডিপির, আর আমি যদি 15% এক্সপেন্ডিচার করবার চেষ্টা করি, তাহলে বাড়তি যে টাকাটা কে দিবে? এটা তো, এই টাকাটা হয় ব্যাংক থেকে নিতে হবে কিংবা বিদেশিদের কাছ থেকে নিতে হবে। বিদেশিদের কাছ থেকে নিতে গেলে পরে ভালো প্রজেক্ট বানাইতে হবে, ভালো প্রজেক্ট বানিয়ে তাদেরকে কনভিন্স করতে হবে যে এই প্রজেক্টে আপনারা টাকা দেন। যেমন চীনের কাছ থেকে আমরা ডলার নিতে, আমরা সাহায্য নিতে চাচ্ছি, বাজেট সাহায্য নিতে চাচ্ছি। চীন হয়তো বলবে যে না আমার ইউয়ানে দেন, আমি টাকা দিলে ইউয়ানে দিব, ডলারে দিব না। আমি বলবো ঠিক আছে, যদি আপনি আমাকে বাজেট সহায়তা দেন তাহলে আমি ইউয়ানেও নেব, কিন্তু আমি প্রাইভেট ক্রেডিট নিব না আপনার কাছ থেকে, কঠিন শর্তের ঋণ আমি আপনার কাছ থেকে নেব না। এইসব আলোচনা করে একটা সামগ্রিক বাজেট নিশ্চয়ই করা যাবে, সুন্দর বাজেট করা যায়। আমাদের এই প্রকল্পগুলো করার প্রয়োজন ছিল, এবং ইনফ্রাস্ট্রাকচারে যদি না অগ্রগতি করতে পারি, বিজনেস ভালো হবে না। সুতরাং আমার মনে হয় যে সেগুলো ভালোই হয়েছে। এর থেকে যে উৎপাদন
করছি, যে যে আয়টা আসছে সেটা দিয়ে পুরো প্রকল্পের ব্যয় মেটানো যাবে এরকম আশা করার দরকার নেই। আমার ধীরে ধীরে, কারণ এই প্রকল্প কতগুলো সহায়ক শক্তি তৈরি করবে, ব্যবসা বাণিজ্যের আকার বাড়বে এবং তখন জিডিপিও বাড়বে। সুতরাং ধীরে ধীরে এটা হবে। আমার মনে হয় যে এই প্রকল্পগুলো যেগুলো খুব কাছাকাছি বাস্তবায়ন করতে অল্প সময় লাগবে সেগুলোকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করে ফেলাই ভালো আমি মনে করি। এবং এই জায়গাটাতে বলে বাজেট প্রুনিং, বলে বাজেটটা কোন প্রকল্প এই বছর না করলেও চলবে সেটাকে একটু দূরে রাখা, এবং প্রকল্পগুলোতে আহ, আহ, আয় রোজগার কেমন হবে, কর্মসংস্থান কেমন হবে সেগুলো নিয়ে একটা আলাপ করা। আর আমাদের পাইপলাইনে যে প্রায় $50 বিলিয়ন আছে, সেই ডলারগুলো দিয়ে আমরা কেন নতুন প্রকল্প নেব না, বা ওই প্রকল্পগুলো কি কারণে ওটা আটকে আছে সেগুলো দেখা উচিত। আমার মনে হয় যে সব মিলেই একটা ব্যালেন্সড বাজেট আমাদের করতে হবে। না, ক্রেতারা তো আশা করবে যে ইনফ্লেশন কমুক, মানে জিনিসপত্রের দামটা কমুক, এবং জিনিসপত্রের দাম কমাতে হলে যেমন মুদ্রানীতিকে টাইট করা হচ্ছে, এটা আমার মনে হয় যে আহ, করে যেতে হবে। এবং শুধু মুদ্রানীতি টাইট করলে চলবে না, আমাদের রাজস্ব নীতিটাও সংকোচনমূলকই রাখতে হবে এই বছর। আরেকটা জিনিস যেটা করতে হবে, যে সাধারণ মানুষ যাতে আয় রোজগার করে মোটামুটি ভাবে চলতে পারে, সেই জন্য তাদের জন্য সোশ্যালি যে ডিজায়ারেবল যে যে আহ, আহ, সামাজিক সুরক্ষা কর্মসূচি আছে, কম দামে খাবার কর্মসূচির জন্য আমরা 1 কোটির মতো কার্ড তৈরি করেছি। হয়তো এই কার্ডের সংখ্যা আরো বাড়াতে হবে, মানুষকে আরো বেশি সুবিধা দিতে হবে। এবং যারা একেবারে ইনফর্মাল সেক্টরে কাজ করে, ছোটখাটো পানের দোকানদার, এদের জন্য ছোট ছোট ক্রেডিট, রিটেল ক্রেডিট, ন্যানো ক্রেডিট যেটাকে বলে, 5-10 হাজার টাকার ঋণ যেন মোবাইলেই তারা পায়, সেরকম ব্যবস্থা করতে হবে। তাহলে সে তারা এটা করে খেতে পারবে। আমার মনে হয় যে আর্থিক খাত নিয়ে আমাদের সকলেরই খুব সাবধানে কথা বলা উচিত। সেটা রেগুলেটরদেরও কথা বলা উচিত। আজকে একটা বললাম, কালকে আরেকটা করলাম, পরশুদিন বললাম যে না, এটা ঠিক হয় নাই। এতে করলে আহ, অস্থিরতা আরো বাড়বে। অন্যদিকে সাংবাদিকদেরও একটা বড় দায়িত্ব আছে। আর্থিক খাত খুব সেন্সিটিভ একটি খাত, প্রাইস সেন্সিটিভ খাত। এই খাত নিয়ে যা খুশি তাই বলা এবং লেখা আমার মনে হয় যে উচিত হবে না, কারোরই উচিত হবে না। একটু সময় দেওয়া উচিত। আমরা একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, একটা চাপের মধ্য দিয়ে যাচ্ছি। একটু সময় দাও, যাতে করে জিনিসটা আস্তে আস্তে স্থিতিশীল হয়ে আসুক, ম্যাক্রো ইকোনমি স্থিতিশীল হয়ে আসুক, তখন অনেক সমালোচনা করা যাবে। আসল কথা, সবাইকে খুব সাবধানে কথা বলতে হবে।